রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। করোনাকালে বেসরকারি হাসপাতালে হচ্ছেটা কি? রাজধানীতে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। এমনকি বিল না দিলে র্যাবকে ধরিয়ে দেওয়া ও লাশ আঞ্জুমান মফিদুল্লাহ দান করারও হুমকি দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীকে চিকিৎসা দিলেও রোগীর কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরে। এমনকি করোনা রোগীর মৃত্যু রিপোর্টে মৃত্যুর অন্য কারণ লেখা হয়েছে। ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। নোয়াখালীর সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাক্তার মাহিনউদ্দিন পারভেজ করোনা আক্রান্ত হয়ে 18 জন রাজধানীর মালিবাগের প্রশান্তি হাসপাতালে মারা যান। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। পরিবারের অভিযোগ, বাড়তি বিল আদায়ের জন্য মৃত মাহিনউদ্দিনের লাশ আটকিয়ে রাখা হয়েছিল। 1,56,000 না 2,56,000 টাকা বলে আপনার কাছে পাবো, আপনি টাকা দেন। আমি বললাম যে স্যার এত টাকা এখন আমি 70 থেকে দিব, এর আগে তো আপনাদেরকে 98,000 টাকা দেওয়া গেছে ওষুধে আর ইয়েছে, তাহলে এখন আমি এত টাকা কোথায় দেবো? টাকা না দিলে আপনারা দিমো র্যাবের কাছে, আপনার বাইরে দিমো আঞ্জুমানে। ঘটনার সত্যতা জানতে মঙ্গলবার হাসপাতালে যায় নিউজ 24। 6 তলা এই বিল্ডিং এর 4টি তলা হাসপাতাল হিসেবে ব্যবহার হয়, কিন্তু বাইরে সাইনবোর্ড না থাকলে দেখে বোঝার উপায় নাই এটি হাসপাতাল না আবাসিক বাসা। ভেতরে ঢুকতেই একের পর এক অভিযোগ করতে থাকে রোগীর স্বজনরা। 25,000 টাকা ভাড়া ওনারা নিচে আইসিইউ রাখার জন্য, কিন্তু আমাদের রোগী রাখছে এসডিওতে। যেমন ডাক্তার গতকাল বললেন যে আপনার সকালবেলা পরীক্ষা নিরীক্ষা করে আপনার মানে শিফট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, কিন্তু ডাক্তারও আসে নাই, পরীক্ষা নিরীক্ষাগুলো হয় না। এখন এই যে পরের দিনের বিল দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হচ্ছে। মাহিনউদ্দিনকে আইসিইউ শয্যায় রাখার কথা বলে এভাবে অবহেলায় চিকিৎসা দেওয়া হয়, অথচ এটি আইসিইউ নয়। রোগীকে হাত বাঁধা অবস্থায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তবে হাসপাতালের মালিক ডাক্তার MMA আলিম প্রথমে আইসিইউ দাবি করলেও পরে স্বীকার করে ভুল হয়েছে। এইটুকু প্রুফ যে আইসিইউ ছিল কিন্তু আইসিইউ না। আমার সঙ্গে একমত হন এই বিষয়ে অন্তত। কোন বিষয়ে? এটা আইসিইউ তাকে লিখে রেখেছেন নয়, কিন্তু আইসিইউ ছিল না। আপনি বলে ওটা আইসিইউ না, আমরা এইচডি হিসেবে রেখেছি, এইচডি হিসেবে, কিন্তু আইসিইউতে ছিল, আইসিইউ এর বিল নিয়েছেন না, আইসিইউ হিসেবে বিল না হয়, লেখা আছে তো আপনার এখানে। এমনকি আইসিইউতে না রেখেও আইসিইউর বিল বাবদ ধরা হয়েছে 1,42,000 টাকা। আপনার কাগজে লেখা আছে যে আপনার হচ্ছে আইসিইউ বিল 1,42,400 টাকা। আচ্ছা, 5 দিনের, অথচ টাকা রাখছেন এসডিওতে। অসংগত লোক দেখছেন আপনি? এটা হয়তো লিখতে সেইয়া করেছে কেমন, কিন্তু বিলের কিন্তু খুব বেশি মানে সে এই ডু না লেখে আইসিইউ লিখেছে আর কি। এই লেখার প্রিন্টিং মিস্টেক নিয়ে আপনি মানে এটা যদি আমি এই ডু লিখি তার বিল এটাই হবে। লাশ আটকিয়ে রেখে বাড়তি বিল নেয়ার অভিযোগ অস্বীকার করলেও পরে মৃত মাহিনউদ্দিনের ভাই হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করা হয়। প্রথম দিন দিচ্ছে আপনার 40,000 টাকা, আর হলো আমরা মারা যাওয়ার সময় 1 লক্ষ টাকা নিচ্ছে। মৃত মাহিনউদ্দিন করোনা রোগী ছিলেন, তাকে করোনা ট্রিটমেন্ট ও ওষুধও দেয়া হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মাহিনউদ্দিনের মৃত্যুর কারণ করোনা উল্লেখ করেনি। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরে ও নোয়াখালীতে কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি। 18 তারিখ এই নামটা আমাদের মধ্যে ইনক্লুড হয় নাই, মানে ডাক্তার মাইনুদ্দিন পারভেজ নামে কোনো না ইনক্লুড হয় নাই। আমাদের 40 জন, তো 40 জনের মধ্যে ইনক্লুড হয় না এটা। এভাবে আরো করোনা রোগী ও সন্দেহভাজন রোগী ভর্তি আছে এই হাসপাতালে, কিন্তু কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। তাহলে কি মৃত ও সুস্থ করোনা ব্যক্তিরা সরকারি খাতায় নাম উঠবে না, এমন প্রশ্ন উঠছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঝুঁকি ও সংক্রমণের হার বিবেচনায় রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউন আরও 7 দিন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার পূর্ব রাজাবাজার এলাকায় সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এছাড়াও নতুন ঘোষিত রেড জোন এলাকার ম্যাপ স্বাস্থ্য মন্ত্রণালয় সুদৃষ্ট করে দেওয়ার পরই আনুষ্ঠানিক লকডাউনে যাওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নে এলাকা ভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষার কথা জানান দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।
সৈয়দ রায়হান। অ্যাম্বুলেন্সের এই সাইরেনই বলে দিচ্ছে লকডাউনের 14 দিন পার করেও পুরোপুরি ঝুঁকিমুক্ত হতে পারেনি রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা। লকডাউনের পরও এলাকাটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে আরও কয়েকজন, আর তাই এবার 7 দিন সময় বাড়িয়ে 21 দিনের লকডাউনে ঢাকা উত্তর সিটির এই এলাকা। মেয়র জানান এখানে বজ্র ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলেছি এই অংশটাকে আমাকে ম্যাপিং করে দিতে হবে, ডিমার্কেশন করে দিতে হবে, যেটি করা হয়েছিল রাজাবাজারে। ঠিক সেই ধরনের অনুরোধ আমাদেরকে যখন দিবেন আমরা মোটামুটিভাবে প্রস্তুত রয়েছি। আমাদেরকে যাওয়ার সাথে সাথে আমাদের 48 থেকে 72 ঘন্টা সময় দিতে হবে। আর 14 দিন বন্দি থাকা রাজাবাজারের বাসিন্দারা বলছেন বাড়তি সময় হবে তাদের জন্য আরো কষ্টের। মাত্র শুনলাম যে আরো বাড়াচ্ছে, এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা ভাবছিলাম যে ডেডলাইনটা শেষ হয়ে যাবে, আমরা বেরোতে পারবো, অন্যান্য কাজ করতে পারবো। দেখলাম মসজিদের সামনে অনেক লোকজন, ওই কাঁচা বাজার করে ওখানে অনেক লোকজন, বাইরে থেকে ভ্যান যাইয়া ওখানে বিক্রি করে, তাতে কি কতটুকু ফল ফ্রুটস হবে আমার মনে হয়। সুনির্দিষ্ট কোনো গাইডলাইনও নাই লকডাউনের ব্যাপারে, তো বুঝতে পারছি না যে আসলে আমাদের কখন কি করা উচিত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিহ্নিত রেড জোনে লকডাউনের প্রস্তুতি রয়েছে বলে জানান সেখানকার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তো সেই ক্ষেত্রে আমরা এই এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পেলে আমাদের কার্যক্রম আমরা এর আগে আক্রান্তের হার বিবেচনায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের 45টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছিল করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলায় লকডাউন ও রেড জোন ঘোষণা করা হলেও তা মানছেন না অনেকে। অভিযোগ রয়েছে বেশ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের উত্তর কাকটলি ওয়ার্ড এলাকায় 7ম দিনের মতো চলছে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসনের 10 টিম। মঙ্গলবার সকালে দোকান খোলা রাখার অভিযোগে ও অযথা রাস্তায় চলাফেরা করার দায়ে কয়েকজনকে জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের শুধু 10 নম্বর কাট্টলিকে 10টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, 10টি টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। তা আমরা অ্যাম্বুলেন্সের সেবা রেখেছি এখানে, এবং আজকে থেকে অক্সিজেনের সেবা চালু করেছি, অক্সিজেন ফ্রি অক্সিজেন দেবো। মাদারীপুরের 22টি ইউনিয়ন ও 4টি পৌরসভা রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের সরকারিভাবে ঘরে থাকার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করেই অবাধে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ রেড জোন বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো তৎপরতা। রেড জোনের যে কার্যকলাপ, এই পুলিশের যে তৎপরতা, এরকম তৎপরতা এখনো মাদারীপুরে পরিলক্ষিত হয় নাই। তো আমরা এখন কি করব? পেটে দাঁড়িয়ে তো বের হইতে হয়, কিছু করার নাই। নরসিংদী মাধবদী পৌরসভার 4 ও 5 নং ওয়ার্ডে চলছে লকডাউন। এসব এলাকায় প্রশাসনের নজরদারি থাকলেও সচেতনতা নেই সাধারণ মানুষের মাঝে। যশোর জেলার 21টি স্থান লকডাউন ঘোষণা করা হলেও বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের নেই কোনো উদ্যোগ। সচেতনতা কম থাকায় স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন এসব এলাকার বাসিন্দারা। কর্মজীবীরা ছোটখাটো অজুহাত নিয়ে বেরিয়ে আসছে, নারী পুরুষ সবই বেরোচ্ছে। জানি না, সত্যি জানলে আমি আসতাম না। হবিগঞ্জ জেলার 2 পৌরসভা ও চুনারুঘাটের 5টি ইউনিয়ন কাগজে কলমে রেড জোনের আওতায় থাকলেও বাস্তব চিত্রটা ভিন্ন। এখানকার সব ধরনের ব্যবসার প্রতিষ্ঠান খোলা রয়েছে, সড়কে যানবাহন চলাচল করছে, নিয়ম নীতি উপেক্ষা করেই হাট বাজারে ভিড় করছেন স্থানীয়রা। এদিকে বরিশাল নগরীর 2টি ওয়ার্ডে লকডাউন বাস্তবায়নে স্থানীয়ভাবে মাইকিং ও কমিটি গঠন করা হলেও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না করায় মঙ্গলবার থেকে পূর্ব ঘোষিত লকডাউন স্থগিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের আরও 4 জেলায় 7টি এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ ও খুলনা 7টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ রেড জোন এলাকায় 24 জুন থেকে এবং খুলনায় 26 জুন থেকে সাধারণ ছুটি কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে অফিস কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। এ নিয়ে 3 দফায় 19 জেলার 45টি এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
সমন্বয়হীনতাই করোনাকালের সবচেয়ে বড় সংকট মনে করেন নিউ ইয়র্ক প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, করোনা যুদ্ধে প্রয়োজন মানবিকতা আর সমন্বয়। করোনাকালে আলোচিত এই চিকিৎসক ভিসার মেয়াদ শেষ হওয়ায় 1 সপ্তাহের মধ্যে আমেরিকায় ফিরে যাবেন। তবে তিনি জানান, আগামী 3 সপ্তাহের মধ্যে আবারও তিনি ফিরবেন। বিস্তারিত আশিকুর রহমানের শ্রাবণের প্রতিবেদনে। 7 জুন বাংলাদেশে আসেন নিউ ইয়র্কের আলোচিত প্রবাসী ডাক্তার ফেরদৌস খন্দকার। 14 দিনের কোয়ারেন্টিন শেষে তিনি এখন স্বাভাবিক জীবনে। নিউজ 24-এর সাথে আলাপচারিতায় বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। প্রচুর কেস আশেপাশে আছে, কিন্তু টেস্টিং করতে পারছি না, যার কারণে সেন্ট্রাল কোনো ডাটাবেজ নেই। তাহলে কি আমরা পিক এখন দেখতে পাচ্ছি? না, এখনো পিকের সময় আছে। আরও রিয়েল পিকের আগে বাড়ির বয়স্ক ব্যক্তিরা এফেক্টেড হয় সাধারণত, তাই এই মৃত্যুর সংখ্যাটি শেষের দিকে আরও বাড়ে, যেটি আমরা যেই দিকে আশঙ্কা করছি হয়তো সামনে আসবে অগাস্ট সেপ্টেম্বর মনে হচ্ছে। তিনি মনে করেন করোনাকালে হাসপাতালের বাইরে শতকরা 98% মানুষ ঝুঁকিতে, কারণ সাধারণ চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। এই যে হাসপাতালের সাথে বহির্বিভাগগুলোর যে চিকিৎসা, এদের কোনো কমিউনিকেশন আমরা দেখতে পাই না। আমরা সবাই শুধু বলছি মৃত্যু, রেমডেসিভির, ভেন্টিলেটর নাই। আরে ভাই, এগুলো তো আমরা হাসপাতালের 2% কথা বলছি, বাকি 98% আমরা কখন কথা বলবো? বহির্বিভাগ কোথায়? তাদের একটা স্ট্রং রোল থাকার কথা ছিল। করোনা সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা মানুষের মধ্যে অমানবিকতা তৈরি করেছে, সেগুলো সঠিক তথ্যের মাধ্যমে নিরসন করা প্রয়োজন বলছেন ডাক্তার ফেরদৌস। আমরা দুইটিরই এক্সট্রিম করছি, হই হুল্লা করে জানাজা শেষ করছি, না হলে ডেড বডিকে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি। কথা তো এমন ছিল না। যদি এই ব্যবস্থাপনাগুলো যদি স্ট্রিক্ট হতো, আইন যদি স্ট্রিক্ট হতো, মাঝখানে আমরা থাকতে পারতাম। সেই জায়গাটাতে আমি একটা বিশাল অভাব অনুভব করছি। আমরা জানি 2 থেকে 3% মানুষ আনএক্সপেক্টেডলি ডেথ হবে, তাই বলে কি আমরা মানবিকতা দেখাতে পারবো না? না হলে তো আমরা হেরে যাব। আলটিমেটলি এই যুদ্ধ মানবিকতার যুদ্ধ। আলোচনার শেষ দিকে জানান, আপাতত আমেরিকা ফিরে যাচ্ছেন তিনি। আসলে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই চলে যাওয়া মানে প্রস্থান নয়। আমি আছি এবং খুব সম্ভবত আমি চলে গেলেও আমি 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে আমি আবার আসবো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই দেশের মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই স্বাস্থ্য খাত নিয়ে মুখ খুলেছেন নোয়াখালীর সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী। ফেসবুক লাইভে করা তার মন্তব্যগুলো নিয়ে নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে প্রথমেই ভাঙতে হবে এই মন্ত্রণালয়ের সিন্ডিকেটকে। জাতির এই দুর্দিনে বসুন্ধরা গ্রুপের উদাহরণ তুলে ধরে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য খাত নিয়ে শুরু হয় নানা সমালোচনা। সমন্বয়হীনতা থেকে শুরু করে দুর্নীতির নানা খবরে গুরুত্বের সাথে স্থান পায় দেশের গণমাধ্যমে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। ফেসবুক লাইভে করা তার এই মন্তব্যে মুহূর্তে ভাইরাল হয়। নিউজ 24-এর কাছে তিনি জানান, সরকারের অংশ হয়েও কেন তিনি মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে মুখ খুললেন। পাপটির থেকে আমি মনে করি বাংলাদেশে যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, তাদের পাশে এই দুঃসময়ে যদি না থাকি তাহলে কখন থাকবো? তো আমার বিবেকবোধ থেকে আমি এটা করার চেষ্টা করছি বিগিনিং থেকে, আর যতদিন বেঁচে থাকবো ততদিনই করার চেষ্টা করব। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দিলেন বেশ কিছু পরামর্শ। প্রথমে আমার কথা সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটে ভাঙলে কোনো কিছুর অভাব হবে না। তখন অনেক ব্যবসায়ী আছে যে তারা এগিয়ে আসতে রাজি হবে। আমার পরামর্শ হলো, আপনারা শুধু একটু অ্যাক্টিভ হন। তা আপনারা অ্যাক্টিভ হলে তাহলে ডাক্তাররা অ্যাক্টিভ হবে, ডাক্তাররা অ্যাক্টিভ হলে নার্সরা অ্যাক্টিভ হবে। জাতির এই দুর্দিনে বসুন্ধরা গ্রুপকে উদাহরণ হিসেবে উল্লেখ করে মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানান তিনি। আমি বিশেষ করে বসুন্ধরা কার্যক্রমগুলো দেখে খুব অবাক হচ্ছি। প্রতিদিন ওরা হাজার হাজার মানুষকে খাদ্য সরবরাহ করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিট, তারপরে পিপি, তারপরে মাস্ক এগুলা সরবরাহ করতেছে। এগুলা মানবতার সেবা।
বসুন্ধরা গ্রুপ সম্পদ নিয়ে যেতে পারবে না, কিন্তু তারা মানবতা নিয়ে যেতে পারবে। মহামারীর এই সময়ে সেবার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বানও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির এই সদস্যের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ সবার কথাই গণমাধ্যম বলছে, কিন্তু করোনায় ফ্রন্টলাইনে থাকা পরিচ্ছন্নতা কর্মীর কথা কেউ কি ভেবেছেন? সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করে চলা পরিচ্ছন্নতা কর্মীর কথা জানাচ্ছেন আলী তালুকদার। ট্রলিতে ড্রাম, তাতে রয়েছে করোনা আক্রান্ত রোগীদের ব্যবহৃত সরঞ্জাম। হাসপাতালের ভেতর থেকে এভাবেই ট্রলি ঠেলে প্রতিনিয়ত বের হন পরিচ্ছন্নতা কর্মীরা। পায়ে হেঁটেই তাদের গন্তব্য হাসপাতালের বাইরে, যেতে হয় কয়েকশো গজ দূরে সিটি কর্পোরেশনের নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া খালি করছে ড্রাম ভর্তি আক্রান্ত রোগীদের ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, রোগীর ফেলে দেয়া খাবারের অবশিষ্ট। আক্রান্ত হবার ঝুঁকি থাকার পরও থেমে নেই তাদের প্রতিনিয়ত পরিচ্ছন্নতার কাজ। বলছেন, খুব কাছ থেকে পজিটিভ রোগীদের সেবায় আক্রান্তর ঝুঁকি থাকলেও দায়িত্ব পালনে পিছপা নন তারা। আমরা তো মোটামুটি ঝুঁকিতে আছি, তারপরে যখন দেখা যায় যে হাসি কাশি এগুলো আছে তখন ডক্টর আছে। আমাদের স্টাফরা আছে, আমাদের স্টাফদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছে, পজিটিভও হয়েছে এবং হসপিটালে ভর্তিও হয়েছে। এরই মধ্যে করোনা রোগীদের পাশে থেকে আক্রান্ত হয়েছে বহু পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু তাদের হিসাব কেউ রাখেনি। আমার ডিউটি শেষ হলে আমি কাল্লা সম্ভব করাইনি। রোগী যেটা লাগে বা সেই স্টাফের সাথে ইনজেকশন, অক্সিজেন যেটা লাগে রোগীর সাথে আমরা সবসময় থাকি। সব কিছু তো আমরাই করি রোগী, কিন্তু আমাদের ওই সেফটিটা দেয় না। ওই সেফটিটা দেয় হলো ডাক্তারদেরকে। যেমন নার্সের ডিউটি হলো 7 দিন, আমাদের ডিউটি হলো 14 দিন। করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এসব পরিচ্ছন্নতা কর্মীরা দাবি করেন পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা দেয়ার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী একই সূত্রে গাঁথা হয়ে গেছে। আওয়ামী লীগের ইতিহাস, ত্যাগের ইতিহাস বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে তা প্রমাণ দিয়ে গেছেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআইয়ের এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে সব মত দেন বক্তারা। বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে এখন দেশ চলছে বলেই সুফল পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ এক সূত্রে গাঁথা হয়ে আছে এবং এটি আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য খুবই একটা সুবিধাজনক অবস্থান। অর্থাৎ আমাদের ইতিহাসটা একেবারে সহজ সরল সোজা রাস্তায় গেছে। আওয়ামী লীগের ইতিহাস তো আত্মত্যাগের ইতিহাস। বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে গেছে। বঙ্গবন্ধু যদিও 3.5 বছরে যে পরিমাণ কাজ করে গেছেন এবং যে কাজের যে ধারাটা রচনা করে দিয়ে গেছেন, সেটা আমরা 25 বছরের কাজ তিনি করে গেছেন। এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার 96-তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে পুনরায় যেহেতু বঙ্গবন্ধু সেই নির্দেশিত পথে আমরা আমাদের ইকোনমি, আমাদের সবকিছু পরিচালিত করছি বলে আমরা আবার সুদিন দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত বাড়ছে কর্মহীনদের সংখ্যা। করোনা মহামারীর এই সময়ে যখন অর্থনীতির সংকটে, তখন বন্ধ হচ্ছে অনেক প্রতিষ্ঠান, কেউ বা ব্যয় কমানোর নানা উপায় খুঁজছেন। সব মিলিয়ে কর্মহারানো মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর এই সারিতে অস্থায়ী কিংবা খণ্ডকালীন কর্মী এবং শ্রমিকদের সংখ্যা তুলনামূলক বেশি। কর্মহারানোর ঝুঁকিতে আছেন প্রবাসীরাও। এই সংকট কাটাতে এখনই কর্মপরিকল্পনা তৈরি করে কাজ শুরু করার আহ্বান সংশ্লিষ্টদের। বিস্তারিত নাজিয়া কণা রিপোর্টে। করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন জীবিকাই এখন বড় হুমকির মুখে। স্থবির বিশ্ববাজার, সংকটে দেশীয় বাজারও। ফলে বাড়ছে অর্থ সংকট, যা কবে কাটবে তাও অনিশ্চিত। এমন অনিশ্চয়তায় কর্মহীন মানুষের সারিও দীর্ঘ হচ্ছে, কারণ বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। কেউ কেউ মুনাফা নয়, টিকে থাকার চেষ্টাতেই ব্যয় কমাচ্ছেন প্রতিষ্ঠানের। তবে ব্যয় কমানোর পথ যেন কেবল কর্মী ছাঁটাই। এজন্য যেসব পেশাজীবীর কর্ম আছে তারাও কর্ম হারানোর শঙ্কায় ভীত। 2016-17 অর্থ বছরে শ্রমশক্তি জরিপের তথ্য পর্যালোচনা করে চলমান কোভিড-19 মহামারীর প্রভাবে দেশের 1,30,00,000 মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানায় এসডিজি প্ল্যাটফর্মও। আমাদের ধারণা, আমরা বলছি 1,30,00,000 মতো, কিন্তু যদি আমরা সাম্প্রতিকতম জরিপের ফলাফল পেতাম, এটা প্রায় 2 কোটির কাছাকাছি চলে যেত। অর্থ যোগান দেওয়া, ঋণ যোগান দেওয়া, সহায়তা দেওয়া,
কৃষককে ভালো বীজ দেওয়া, সার দেওয়া, এইগুলা যদি আমরা ঠিক মতো করতে পারি, এবং আমাদের সরকার করছে। সরকারের ঋণের প্রস্তাব দিচ্ছে, কিন্তু প্রকৃত যারা ঋণ গ্রহীতা তারা সেটা পাচ্ছে না। এবং অপরদিকে যেটা প্রয়োজন সেটা হলো যে শুধুমাত্র ঋণ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। এখানে একটা বড় অংশ আছে যারা প্রথাগতভাবে দরিদ্র না, কিন্তু এখানে এখন আসছে, তাদের জন্য কোনো না কোনো ধরনের সরকারি ভাতার ব্যবস্থা করতে হবে। এমনিতেই দেশে বেকার সমস্যা প্রকট, নতুন করে করোনাকালে এই সংখ্যা আরো বাড়ছে। অর্থনীতির এই সংকট সহসাই কে কাটবে? আমরা মনে করি পারবো, কারণ আমরা একা নই। সারা বিশ্বে করোনা আক্রান্ত উন্নত দেশগুলো তো ফিরে আসতে চায় তাদের আগের জায়গায়, তারাও খুলে দিচ্ছে। বিশ্ব এটার প্রতি কি পরিস্থিতিতে যাবে সেটাও এখনো অনিশ্চিত আছে। কিন্তু কেউ যদি মনে করেন খুব দ্রুততার সাথে আমরা এটা পার হয়ে যাব জুনের শেষে বা জুলাই মাসে, তাহলে এটা অবাস্তব চিন্তার অংশ হিসেবে। প্রথম ধাক্কায় যারা কাজে ছিল তাদেরকে কাজে নিয়ে আসা, তারপরে যখন গ্রোথ হবে আরো নতুন শ্রমিকের কাজ পাবে। আমার মনে চলমান প্রক্রিয়া, একটু সহিষ্ণুতা, ধৈর্যের দরকার। সারা বিশ্বেই চলছে কম বেশি কর্মী ছাঁটাই। দেশে চাকরি না পেয়ে যারা বিদেশ গিয়ে কাজ করছেন সে প্রবাসীরাও এখন চাকরি হারানোর শঙ্কায়। এজন্য সংকট কাটাতে কার্যকর কর্মপরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। নর্থ মেসিডোনিয়ার একটি ট্রাক থেকে 64 বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে সোমবার ভোর রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। জানায় নর্থ মেসিডোনিয়ায় দক্ষিণ পূর্বের স্ট্রুমিকারের কাছে পরিদর্শনের সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। তাই মঙ্গলবার পুলিশের বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে ফিরিয়ে দেওয়ার। 2015 সাল থেকে বলকান অভিবাসন রুট বন্ধ রয়েছে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্ত মহামারী করোনার কারণে এই বছরের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়। তবে সীমান্ত এলাকায় মানব পাচার অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। কবি ও সাংবাদিক মাসুক চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের। সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত। সকালের সংবাদে দেখছেন নিউজ 24। খুলনায় পিসিআর ল্যাবে অযাচিত চাপ কমাতে এখন থেকে নমুনা পরীক্ষা করালেই বাড়ি লকডাউন করা হবে। করোনা পজিটিভ হলে এই লকডাউন অব্যাহত থাকবে, আর নেগেটিভ হলে লকডাউন তুলে নেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রান্ত জেলা কমিটির সভায় নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন এতে বিনা কারণে নমুনা পরীক্ষার প্রবণতা কমবে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, একই সাথে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। চিকিৎসকরা জানান খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা করা যায়। তবে নমুনা জটের কারণে 3 ধাপে এখন সেখানে প্রতিদিন 376টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে চাপ বাড়ছে পিসিআর মেশিনের উপর। বিশ্লেষকরা বলছেন বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকের শরীরে উপসর্গ না থাকলেও শুধুমাত্র সন্দেহ দূর করতে নমুনা পরীক্ষা করতে আসছেন। ফলাফল দেওয়ার সময় তাদের অনেকের ঠিকানা বা মোবাইল নম্বরও মেলে না। অযাচিত এসব নমুনা পরীক্ষায় বাড়ছে প্রকৃত অপেক্ষমান তালিকা। এ কারণে খুলনায় করোনা নমুনা পরীক্ষার ডাটাবেজ করা হচ্ছে। করোনা পরীক্ষার ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ওই বাড়ি লকডাউন করা থাকবে। এতে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হওয়ার শঙ্কাও থাকছে না। একটা নিয়ম করা হয়েছে যে যারা পরীক্ষা দিতে আসবেন, যে মুহূর্তে পরীক্ষা দিতে আসবেন, সেইখান থেকে যতক্ষণ রেজাল্ট না পাবেন সেই পর্যন্ত তারা তাদের ঘরে বন্দী থাকবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় যে আমরা চাই যে আমাদের রিপোর্টগুলো যাতে তাড়াতাড়ি আসে। এদিকে অধিক সংক্রমণের কারণে খুলনার 3টি স্থানে পরীক্ষামূলক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকায় 25 জুন রাত 12টা থেকে পরবর্তী 21 দিন বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। 17 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ড খুলনা জেলার আইসগাতি ইউনিয়ন রেড জোন হিসাবে লকডাউন থাকবে আগামী 25 তারিখ রাত 12টা থেকে
15 জুলাই পর্যন্ত। খুলনায় নমুনা পরীক্ষায় জটিলতা এড়াতে দ্রুত একাধিক পিসিআর ল্যাব চালু করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজার সদর হাসপাতালে চালু করা হয়েছে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ এইচডিইউ ইউনিট কার্যক্রম। এর ফলে কোভিড-19 আক্রান্ত রোগী সহ সব ধরনের শ্বাসকষ্টে থাকা রোগীরা এখান থেকেই সেবা নিতে পারবেন। এসব স্থাপনায় আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইসমতরা ইস্যুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে করোনা রোগীদের চিকিৎসায় বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার থাকলেও ছিল না কোনো আইসিইউ বা ভেন্টিলেটরের কোনো ব্যবস্থা। এ কারণে করোনা আক্রান্ত সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হয় চট্টগ্রাম কিংবা ঢাকায়। এ অবস্থায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 250 শয্যার জেলা সদর হাসপাতালে গেল রবিবার থেকে চালু করা হয়েছে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ ও এইচডিইউ ইউনিটের কার্যক্রম। এর ফলে বর্তমানে করোনা সহ সব ধরনের শ্বাসকষ্ট থাকা রোগীরা এখান থেকেই সেবা নিতে পারবেন। যারা করোনা রোগী আক্রান্ত থাকবেন, খারাপ রোগী, তাদেরকে আমরা ইতিমধ্যে আগে ঢাকা বা চট্টগ্রামে রেফার করতাম। এখন থেকে সেই চট্টগ্রাম বা ঢাকায় রেফার করতে পারে। এখানে আমরা সম্পূর্ণ সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে এখানে সেবা দিতে পারব। চিকিৎসকরা বলছেন করোনা যুদ্ধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসাবে কাজ করতে পেরে খুশি তারা। একটা পরিস্থিতিতে এই দুর্যোগের মধ্যে আমি সাধারণ জনগণের এই সহযোগিতাটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং দাঁড়াতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। এই হাসপাতালে সাধারণ মানুষের পাশাপাশি দেশি বিদেশি পর্যটক ও বিভিন্ন সংস্থার কর্মীরা সেবা পাবেন বলে জানালেন সংসদ সদস্য। কক্সবাজার জেলার সাধারণ মানুষ যেমন সেবা পাবে, তেমনি এখানে হাজার হাজার থাকা দেশি বিদেশি সেই পর্যটক থেকে শুরু করে এনজিও কর্মকর্তারা সকলেই কিন্তু এই সুযোগ সেবা পাবেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহায়তায় ইউএনএইচসিআর এর 35 কোটি টাকার বেশি আর্থিক অনুদানে আধুনিক চিকিৎসা সেবার কার্যক্রম চালু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় বিশ্বে প্রায় 1,60,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর মারা গেছে প্রায় 4,500 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,79,000-এ দাঁড়িয়েছে, আর মোট আক্রান্ত 93,42,000। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 1,364 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণহানির সংখ্যা 874 জন, আর একদিনে সংক্রমিত 35,000-এর বেশি মানুষ। ভারতের অবস্থাও বেহাল। দেশটিতে আবারও একদিনে 15,000-এর বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে, মারা গেছে 468 জন। এ নিয়ে এশিয়ার এই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 4,56,000 ছাড়িয়েছে। মোট প্রাণহানি 14,400-র বেশি। তবে ইউরোপের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসছে জুলাইয়ের শুরুতে লকডাউন শিথিল করছে ব্রিটেন। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 50,34,000-এর বেশি মানুষ। চলমান করোনা পরিস্থিতিতে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির মুখে সংযুক্ত আরব আমিরাতের গার্মেন্টস ব্যবসায়ীরা। লকডাউন শিথিলের পর করোনাকালীন ক্ষতি পোষাতে এখন নীরবে শ্রম দিচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আবারও এই সেক্টরে ঘুরে দাঁড়ানো সম্ভব। সহকর্মী কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আমিরাতের আজমান গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম প্রাদেশিক শহর। এখানে 2,000 গার্মেন্টস ব্যবসায়ী সহ প্রায় 10,000 বাংলাদেশি এই শিল্পের সঙ্গে জড়িত। রপ্তানিকারক, পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ী আলাদা আলাদা শ্রেণীবিন্যাস থাকলেও এই পেশায় জড়িতরা নিজ নিজ কর্মগুণে সফল। তবে চলমান করোনা পরিস্থিতি সকলকে ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি এনে দাঁড় করেছে। ক্ষতির পরিমাণ প্রায় 15 মিলিয়ন দিরহাম ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করছেন ব্যবসায়ীরা। ইম্পোর্ট করা যাচ্ছে না, ইম্পোর্টের যারা আছে এদের সেল জিরো হয়ে গেছে, যার কারণে ওদের কাছে ওভার স্টক হয়ে গেছে, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেছে। তো মোর দ্যান 60 মিলিয়ন আই থিঙ্ক সো অল টুগেদার, অলমোস্ট ইটস অ্যারাউন্ড আই থিঙ্ক। বিশেষ করে আজমানের ক্ষুদ্র ও মাঝারি গার্মেন্টস ব্যবসায়ীদের এক প্রকার হতাশ করেছে বর্তমান পরিস্থিতি। কাজ কাম তো সবকিছু বন্ধ ছিল,
তারপরও জীবিকার টানে আমরা কাজকর্ম কিছু ভাবে করতেছিলাম। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও পুরনো অর্ডার থাকায় কোনো ব্যবসায়ীদের তেমন ক্ষতির মুখে পড়তে হয়নি, বরং পিপিই, মাস্ক ও মেডিকেল সরঞ্জাম তৈরিতে সময় পার করছেন তারা। বেশ কিছু অর্ডার ছিল বড় বড় ফার্মেসি এবং গভর্নমেন্টের যে হসপিটাল থেকে, মেডিকেলের এই অর্ডার থাকার কারণে আমরা বেশ একটা ক্ষতিগ্রস্ত হইনি। লকডাউন শিথিলের পর ধীরে ধীরে কর্মমুখী হচ্ছেন এই পেশায় জড়িত প্রবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও এই সেক্টরে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন এই নারী উদ্যোক্তা। আমাদের গার্মেন্টস লাইনের কাজ কিন্তু এখনো শুরু হয় নাই, যেটা আমরা সব সময় করতাম। আমরা এখনো সেই করোনার কাজই করতেছি। আমিরাতের এই প্রদেশে থাকা বাংলাদেশিদের গার্মেন্টসগুলো থেকে পুনরায় পণ্য রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ওমান, কুয়েত, কাতার ও সৌদি আরবে। প্রতি মাসে ব্যবসায়িক টার্নওভার হয় প্রায় 10 মিলিয়ন দিরহাম। করোনা কেটে গেলে এই পেশায় জড়িত প্রবাসীরা দেশের অর্থনীতিতে আগের মতোই অবদান রাখবেন, এমনটাই প্রত্যাশা করেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যাতায়াত। তবে দীর্ঘ প্রায় 4 মাস পর খুলে দেওয়া হয়েছে স্থান দুটি। আন্তর্জাতিক ফ্লাইট এবং উমরা বন্ধ থাকায় চরম অর্থ সংকট আর ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। ছবি তুলেছেন দেলোয়ার হোসেন সুমন। মার্চ মাসের শুরুতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় মদিনায়। আশপাশের এলাকায় যাতে ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য লকডাউন করা হয় শহর এবং বন্ধ করে দেওয়া হয় মসজিদ। দীর্ঘ প্রায় 4 মাস পর মসজিদ খুলে দেয় নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমরা নামাজ পড়তে পারি না, এখন লকডাউন খোলার পরে আমরা নামাজ আদায় করতে পারতেছি। মুসলমানদের অন্যতম তীর্থস্থান মক্কা ও মদিনায় লক্ষাধিক বাংলাদেশির বসবাস, যাদের অধিকাংশের উপার্জন নির্ভর করে হজ এবং উমরা যাত্রীদের ওপর। উমরা এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় শহর দুটিতে বিরাজ করছে শুনশান নীরবতা। ভিজিটর না থাকায় অনেক হোটেল মালিক কর্মী ছাঁটাই করেছে। এ কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। বহু বাংলাদেশির কাজ নেই, আবার কারো কাজ আছে কিন্তু বেতন নেই। হাজি না আসাতে সবাই ব্যবসা হইতেছে না বা হোটেলে হাজির উঠতেছে না। হাজি আসা শুরু হয়ে আমাদের আবার সেই আগের মতো আগের সময় আমরা ফিরে যেতে পারবো। অনির্দিষ্টকালের জন্য উমরা বন্ধ থাকায় মক্কা মদিনার হোটেল ব্যবসায়ীরা 2020 সালের হজকে ঘিরে আশায় বুক বাঁধতে শুরু করেন। সোমবার সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয়ের ঘোষণায় সেটিও মলিন হয়। করোনায় সংক্রমণের কারণে সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের স্বল্প সংখ্যক মুসলমানদের সীমিত পরিসরে হজ পালনের ঘোষণা দেয় মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। রমজানও ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন হজও যদি না হয় হজও আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হইতে আসি। মালিক পক্ষ এবং বিভিন্ন আমাদের আছে, তারা যদি আমাদের জন্য কিছু একটা এগিয়ে আসে ইনশাল্লাহ আগামীতে আবার আমরা নতুন ব্যবসাতে ফিরে আসতে পারব। কারফিউ প্রত্যাহার হলেও উমরা এবং জিয়ারা উন্মুক্ত না হওয়ায় মক্কা মদিনার ব্যবসায়ী এবং কর্মজীবীরা রয়েছেন শঙ্কায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতি নেওয়ার সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সকালের সংবাদে দেখছেন নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আশেপাশে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে দেশটির ওয়াক্সাকা রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হয়। আর ভূমিকম্পের পরেই ওয়াক্সাকা উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর ভূতাত্ত্বিক জরিপ বিভাগ। এ ঘটনায় কাছাকাছি শহরের সৈকতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2 ফুট বেড়েছে। তাই উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াক্সাকার এই ভূমিকম্পে কেঁপেছে 400 মাইলেরও বেশি দূরের মেক্সিকো সিটিও। ভূমিকম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল, মধ্য ও দক্ষিণ আমেরিকাতেও সুনামির আশঙ্কা করা হচ্ছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সোমবার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে চীন ভারত সামরিক পর্যায়ে দ্বিতীয় দফা বৈঠক বসে। বিদ্যমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 2 দিনের সফরে মঙ্গলবার লাদাখে পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারভানে। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট।
লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ভারত সেনাবাহিনীর ৬ সপ্তাহের উত্তেজনার পর সোমবার দ্বিতীয় দফা বৈঠকে প্রথমবারের মতো পাকিস্তানকে জড়িয়ে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। ২০১৬ সালে পাকিস্তানে চালানো সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে চীনের ক্ষেত্রে একই পথে হাঁটলে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। বেইজিংয়ের দাবি, ভারতীয় সামরিক বাহিনী প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মোদি যে মন্তব্য করেছেন তা দেশের জনগণ ও সৈন্যদের মনোবল বাড়ানোর কৌশল হতে পারে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক প্রভাবের দিক থেকেও শক্তিশালী অবস্থানে আছে চীন। এদিকে লাদাখ পরিস্থিতি ও পরিকাঠামোর পর্যালোচনা করতে মঙ্গলবার দুদিনের সফরে লাদাখ পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানে। উত্তেজনা নিরসনে আলোচনা চালিয়ে গেলেও সীমান্ত এলাকায় সড়ক নির্মাণে বেশ কিছুদিন ধরেই লাদাখের বিভিন্ন অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়েছে ভারত, যে কারণে চীনও ওই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে ভারতের হাতে থাকা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান সুখোই 30। রাশিয়ার তৈরি এই ফাইটার জেটটির সুবাদে চীনকে কিছুটা দমিয়ে রাখা যাচ্ছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। সাচি ইসলাম, নিউজ 24। টানা ৩ মাস সিনেমা হল বন্ধ। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সময় যত দীর্ঘ হচ্ছে তত বিপাকে পড়েছেন ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে নিয়োজিত হাজারো কর্মচারী। এরই মধ্যে অনেকেই হল বন্ধের ঘোষণাও দিয়েছেন। এমন বাস্তবতায় সরকারি প্রণোদনার দাবি জানানো হয়েছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এক যুগ আগে সারা দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ১৪০০। প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে সচল হলের সংখ্যা মাত্র ৬৮টি। করোনা সংকটে এই সংখ্যা আরও কমার আশঙ্কা তাদের। দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহার, যেখানে কর্মরত ৩২ জন কর্মচারী ৪ মাস থেকে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই চিত্র জেলার আরও ৬ হলের। মনিহার সিনেমা হলের যে ব্যবসা, সে ব্যবসা তো নেই। আশেপাশে যারা দোকানপাট ছিল তাদেরকেও এখন বর্তমান তারাও ক্ষতিগ্রস্ত। তো মালিক স্পষ্টই আমাদের বলে দিয়েছে যে সে হল না খোলা পর্যন্ত কোনো বেতন দিতে পারবে না। একই চিত্র মুন্সিগঞ্জেও। প্রণোদনা না পেলে হল বন্ধের ঘোষণা দিয়েছেন একমাত্র চলমান পান্না সিনেমা হল মালিক। বন্ধের আগেও 2 বছর যাবত আমাদের সিনেমা হলের ব্যবসা ভালো না। হয়তোবা যদি সহযোগিতা পাই তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, আর নয়তো হয়তো এই ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ এই 10 জন স্টাফ বসায় বসায় কয়দিন আমি বেতন নিব। রাজধানী ঢাকার চিত্র ভিন্ন নয়। 42টা হল থাকলেও সংখ্যাটা কমে দাঁড়িয়েছে এক অঙ্কের ঘরে। ব্যবসা মন্দ হওয়ায় বন্ধ হচ্ছে টিকাতলির অভিষেক সিনেমা হলও। 4 লাখ টাকা প্রতি মাসে মাসে লস দেওয়া আছে। ওই নেট কাউন্টারে রাখবো, অফিসার রাখবো না। এদিকে সিনেমা ব্যবসা না থাকায় কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের। সিনেমা হল যদি না বাঁচে তাহলে প্রডিউসাররা যতই সিনেমা বানায় বা ইম্পোর্ট করুক বা সিনেমা বানায়, কোনো লাভ নাই। প্রত্যেকটি সিনেমা হলের মালিকদের চিঠি নিয়ে আমরা যাব। আমাদের কর্মচারীর কথা চিন্তা করে, সিনেমা হলের যন্ত্রের কথা চিন্তা করে আমাদের এই প্যাকেজটা যাতে দ্রুত বাস্তবিত হয়, তার জন্য আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবারই প্রথম ঈদে বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। করোনা পরবর্তী সময়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ কি, সেটি এখন দেখার বিষয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এ ছিল সকালের সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।